হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ক্লাস 10-এর পেজ নাম্বার 64-এর যে ইংরেজির প্রশ্নটা আছে সেটা আমি ডিসকাস করব আর সলিউশন করব। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমে তোমরা জানো যে সিন থাকে। তো সিন এটা কোথা থেকে দেওয়া হয়েছে তোমরা বুঝতে পারছো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা তোমরা সবাই পড়েছো। তাও আমি তোমাদের একটু বলে দিই যে এই প্যাসেজটাতে কি বলা হচ্ছে। দেখো, প্রথমে কি বলছে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং মানে তোমরা জানো যন্ত্রণাদায়ক। এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। আচ্ছা, এখানে প্রসেশন মানে যাত্রা, শোভাযাত্রা, এটাকে বলা হয় প্রসেশন। কি বলছে, হাজারো মানুষ নিঃশব্দে এই যাত্রাটাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। আচ্ছা, বাপু মানে তোমরা জানো কাকে বলা হচ্ছে, গান্ধীজিকে বলা হচ্ছে। তো বাপুর যে মৃতদেহটা সেটা একটা ওপেন ট্রাক, খোলা ট্রাকের উপরে রাখা ছিল, কাভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে ঢাকা আছে। পুরো শরীরটা, যেটা মৃতদেহটা আছে সেটা ফুল দিয়ে ঢাকা আছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজারো মানুষ কেঁদেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট। চেষ্টা করেছিল বাপুর পাটা ছোঁয়ার জন্য। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। আচ্ছা, তোমরা জানো ইম্পসিবল মানে যা সম্ভব না। তাহলে কি থিক ক্রাউড মানে কি, ভিড়, অত্যন্ত যে প্রচুর পরিমাণে যে ভিড় হয় সেই ভিড়ের মাঝে হাঁটাটা যেন অসম্ভব মনে হচ্ছিল। ঠিক আছে, এরপরে কি বলছে, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি। যখন আমি ধীরে ধীরে হাঁটা এগোতে শুরু করলাম, মুভ ফরওয়ার্ড মানে এগোনো, যখন আমি ধীরে ধীরে এগোতে শুরু করলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। আচ্ছা, মিডস্ট অফ গ্রিভিং পিপল, এই কথাটার মানে কি হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যে শোকাহত মানুষের মাঝে, শোকাহত, আমি শুধুমাত্র শোকাহত মানে যারা প্রচণ্ড শোক পেয়েছে, দুঃখে আছে, সেই সব মানুষের মাঝে আমি নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। ফিউনারাল প্রসেশন মানে শেষকৃত্যের যে যাত্রা হয়, এই যাত্রার থেকেও এটা যেন আরো বেশি কিছু ছিল। আর এই শেষকৃত্যের যাত্রাটা কাজ ছিল অফ ইন্ডিয়াস বিলাভড লিডার, মানে ভারতের প্রিয় নেতা, এখানে গান্ধীজিকে ইন্ডিকেট করা হচ্ছে। আই ওয়াজ আমাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। কি বলছে দেখো, আমি সেই সব মানুষের মাঝে আছি যাদের যাদের কিনা ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, মানে যাদের জন্য বাপুর সাথে হাঁটাটা একটা যেন বিশেষ অর্থ বহন করে। স্পেশাল মিনিং মানে হচ্ছে বিশেষ অর্থ বহন করে, বিশেষ অর্থ আর কি। ঠিক আছে, উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছি, ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আচ্ছা, এখানে দেখো রাফ অ্যান্ড স্মুথ বলা আছে, মানে ভালো এবং খারাপ, খারাপ এবং ভালো, অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি মানে কি, ভারতের সাম্প্রতিক সময়ের যে ইতিহাস, সেই ইতিহাসের ভালো এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা হেঁটেছি বাপুর সাথে। We could not now accept the fact that man who had led us over many difficult paths was never going to walk with us again. দেখো এখানে কি বলছে, আমরা এই ব্যাপারটা মেনে নিতে পারছি না। কোন ব্যাপারটা, দ্যাট ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, মানে সেই মানুষটা যিনি কিনা আমাদের বহু কঠিন পথের মধ্যে দিয়ে, কঠিন রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, সেই মানুষটা আর আমাদের সাথে কখনোই হাঁটবে না। এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারছি না। কুড নট অ্যাকসেপ্ট দিস ফ্যাক্ট। ওকে, বাপুর স্লাইড ফিগার। আচ্ছা, স্লাইড ফিগার মানে পাতলা চেহারা। বাপুর স্লাইড ফিগার, বাপুর স্লাইড ফিগার হ্যাড ওয়াকড, তার এই পাতলা শরীরটা এটা হাঁটতো, স্টাফ ইন হ্যান্ড মানে লম্বা যে লাঠি সেটা হাতে নিয়ে, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের অনেকটা অংশ জুড়ে, লার্জ পার্ট অফ ইন্ডিয়া। টু ওয়াক, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, মানে হাঁটা ধীর গতিতে এগিয়ে নিয়ে যায়। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা আমাদেরকে কি পরিষ্কারভাবে চিন্তা করতে শেখায়। থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি মানে অনেক সামনে থেকে। ঠিক আছে, ক্লোজলি মানে কি একদম সামনে থেকে।
অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। যেটা তোমার সামনাসামনি থাকবে সেই জিনিসগুলোকে তুমি একদম সামনে থেকে তুমি দেখতে পাবে যদি তুমি হাঁটো। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, হরাইজন ইন দ্য ডিস্টেন্স মানে দূর দিগন্তের কথা বলা হচ্ছে। আর ফ্রম স্মল ইনসেক্টস মানে হচ্ছে ছোট পোকামাকড় থেকে দূর দিগন্ত পর্যন্ত তুমি ভালো করে সামনে থেকে দেখতে পাবে যদি তুমি হাঁটো। এখানে হাঁটাটা নিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। বলছে কি, তাছাড়াও হাঁটাটা ছিল একমাত্র উপায় খোলা, মানে একমাত্র উপায় খোলা ছিল এভারেজ ইন্ডিয়ান মানে সাধারণ মানুষের জন্য এই হাঁটাটা একমাত্র উপায় খোলা ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর জন্য কোনো যানবাহনের দরকার পড়ে না। এক্সেপ্ট হিজ ওন বডি, নিজের শরীর ছাড়া অন্য কোনো যানের দরকার পড়ে না। অ্যান্ড কস্ট হিম নাথিং, মানে এর জন্য তোমার খরচও কিছু হয় না। বাট হিজ এনার্জি, মানে শুধুমাত্র তোমার শক্তি, তোমার শরীরের যে শক্তি সেটা ছাড়া আর কোনো কিছু খরচ হয় না। কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। ঠিক আছে, গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এটাকে, এই প্রয়োজনীয়তাকে গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, মানে অন্যান্য সাধারণ জিনিসের মতোই এই প্রয়োজনীয়তাটাকে গান্ধীজি গ্রহণ করেছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইন্টু আ জয়ফুল এফোর্ট। আচ্ছা, জয়ফুল এফোর্ট এখানে মানে কি হচ্ছে, আনন্দময় প্রচেষ্টা। এটাকে তিনি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন, ট্রান্সফর্ম লেখা আছে। ঠিক আছে, তাহলে এই প্যাসেজটা তোমরা সবাই পড়েছো। এখান থেকে এবার কি প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখব। দেখো, বাপু ওয়াজ লেইড অন, লেইড মানে জানো শোয়ানো আছে, মানে বাপুর যে শরীরটা, মৃতদেহটা, এটা কোথায় শোয়ানো ছিল তোমরা জানো, ট্রাকে। তাহলে অপশন নাম্বার 2। দ্য প্রসেশন মানে এই যে যাত্রাটা ছিল, দ্য প্রসেশন মেনশনড, যে যাত্রার কথা আগে বলা হয়েছে ওপরে, সেই যাত্রাটা এটা কিসের যাত্রা ছিল, ওয়াজ আ ড্যাশ মার্চ, এটা একটা জয়ফুল মার্চ, আনন্দময় একটা কি যাত্রা ছিল, নাকি ইলেকটোরাল। আচ্ছা, ইলেকটোরাল মানে তোমরা জানো যখন মিছিল করে যায় বিভিন্ন দলের কর্মী সমর্থকেরা, তো সেই রকম এটা কোনো কি যাত্রা ছিল, নাকি ফিউনারাল আর ভিক্টরি। ভিক্টরি মানে হচ্ছে বিজয় উল্লাস যখন করে কোনো টিম, যখন কোথাও জিতে যায় তারপরে যে একটা ভিক্টরি প্যারেডের মতো করে, সেটার কথা বলা হচ্ছে, সেটা তো হবে না। তোমরা জানো এটা ফিউনারাল, ফিউনারাল মানে শেষকৃত্যের যাত্রা ছিল। এরপর সি এর দাগে কি বলছে, ইট ওয়াজ ড্যাশ টু মুভ ইন দ্য থিক ক্রাউড, থিক ক্রাউড ওই প্রচুর ভিড়ের মধ্যে, এটা কি ছিল, ইম্পসিবল ছিল। তাহলে ইম্পসিবল যেহেতু নেই তাহলে এটা নট পসিবল হবে। আর অন্যান্য অপশনগুলো কি আছে, পসিবল, হার্ড আর ইজি। তাহলে তোমরা জানো নট পসিবল। ওয়াকিং অনলি রিকোয়ার্ড, হাঁটার জন্য কি দরকার পড়ে, যে হাঁটছে, অফ দ্য ওয়াকার মানে যে হাঁটছে তার হাঁটার জন্য কি দরকার পড়ে, আইস, চোখ, ইয়ার্স, কান, লোকেশনাল অ্যাওয়ারনেস। আচ্ছা, লোকেশনাল অ্যাওয়ারনেস এই কথাটার মানে কি, মানে তোমার নিজের অবস্থান এবং বাকি অন্যান্য জিনিসের যে অবস্থান তাদের সম্পর্কে বোঝার যে ক্ষমতাটা, সেটাকে বলা হচ্ছে লোকেশনাল অ্যাওয়ারনেস। এটা লাগে নাকি ফিজিক্যাল এফোর্ট, মানে শারীরিক একটা তোমার চেষ্টা, শারীরিক একটা তোমার কসরত দরকার পড়ে, তাহলে ফিজিক্যাল এফোর্ট হবে। ওয়াকিং ইজ মেকিং, হাঁটাটা কি প্রোগ্রেস, তোমার যে এগিয়ে যাওয়াটা, এই হাঁটাটা এটা কিরকম ভাবে এগিয়ে যায়, ফাস্ট, ইজি, আনলেজি নাকি স্লো, স্লো হবে, তাই না? তোমরা সবাই পড়েছো, এটা জানো স্লো হবে। তাহলে এবারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওয়াকিং মিনস, ওয়াকিং কথাটার মানে কি, ওয়াকিং মিনস স্লো প্রোগ্রেস, এটা দেওয়া আছে। ওয়াকিং মিনস স্লো প্রোগ্রেস, তাই না, দেওয়া ছিল। দ্য অনলি ওয়ে ফর দ্য এভারেজ ইন্ডিয়ান মানে সাধারণ মানুষের জন্য, সাধারণ ভারতীয়র জন্য, এভারেজ ইন্ডিয়ান কোন ব্যাপারটা, শুধুমাত্র কোন ব্যাপারটা খোলা ছিল, হাঁটাটা, তাই না? দ্য অনলি ওয়ে ফর দ্য এভারেজ ইন্ডিয়ান ইজ, দ্য অনলি ওয়ে ফর দ্য এভারেজ ইন্ডিয়ান ইজ ওয়াকিং, তাই না, শুধুমাত্র হাঁটাটাই তো ছিল। এরপরে থাউজেন্ডস অফ পিপল ওয়ার ট্রাইং টু, হাজারো মানুষ কি চেষ্টা করেছিল, প্রথমে প্রথমেই আছে দেখো, এই যে থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা কি চেষ্টা করেছিল, বাপুর পাটা ছোঁয়ার জন্য, তাহলে ওটা লিখলেই হবে। থাউজেন্ডস অফ পিপল ওয়ার ট্রাইং টু টাচ বাপুস ফিট।
আচ্ছা, হোয়াই ডিড দ্য এভারেজ ইন্ডিয়ান প্রিফার টু ওয়াক? বলছে সাধারণ যে ভারতীয়রা ছিল এরা হাঁটাটাকেই কেন পছন্দ করেছিল? কারণ কি আমরা পড়েছি, এখানে কি লেখা ছিল? এভারেজ ইন্ডিয়ানরা কেন হাঁটাটা পছন্দ করতো? কারণ এর জন্য কোনো যানবাহনের দরকার পড়তো না, আর তাছাড়া এর জন্য তোমার কোনো খরচও হতো না, শুধুমাত্র শারীরিক যে শক্তিটা সেটা খরচ হতো। তাহলে ওইটাকে আমরা এখানে লিখবো। কিভাবে লিখবো? প্রথমে আমরা লিখবো দ্য এভারেজ ইন্ডিয়ান, প্রিফারটা হয়ে যাবে প্রিফার্ড, যেহেতু ডিড দিয়ে প্রশ্ন আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে দ্য এভারেজ ইন্ডিয়ান প্রিফার টু ওয়াক, এটা আগে আমরা লিখি। দ্য এভারেজ ইন্ডিয়ান প্রিফার্ড টু ওয়াক বিকজ it required no vehicle and also it cost nothing but energy, তাই না? শুধুমাত্র শক্তি খরচ হবে, অন্যান্য আর কোনো খরচ হবে না। তাই এটা লিখলাম কি, দ্য এভারেজ ইন্ডিয়ান প্রিফার টু ওয়াক বিকজ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এর জন্য কোনো বাহনের দরকার পড়তো না, অ্যান্ড অলসো ইট কস্ট নাথিং বাট এনার্জি, মানে এর জন্য তোমার অন্য কোনো খরচও হতো না, শুধুমাত্র নিজের শক্তি ছাড়া। ঠিক আছে, এটা তোমরা খাতায় তুলে নাও, ভিডিওটা পজ করো। হোয়াট ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল ফর দ্য অথার? কোন ব্যাপারটা অথারের কাছে আনঅ্যাকসেপ্টেবল ছিল, মানে যেটা গ্রহণযোগ্য, মানে অথার কোনো মতেই যেটাকে নিতে পারছে, গ্রহণ করতে পারছিল না। তাহলে ওই যে ব্যাপারটা, যে মানুষটা আমাদের আহ, মানে বিভিন্ন যে খারাপ যে পথগুলোতে, ডিফিকাল্ট পথ, ডিফিকাল্ট পাথস, তাই ছিল না? কঠিন যে পথগুলো ছিল, এই যে মেনি ডিফিকাল্ট পাথস, মানে যে আহ, কঠিন পথগুলো, সেই কঠিন পথে যে মানুষটা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, সেই মানুষটা যে আর কখনোই আমাদের সাথে হাঁটবে না, এই ব্যাপারটা ছিল অথারের কাছে আনএক্সেপ্টেবল। তাহলে এটা আমরা কি রকম ভাবে লিখবো? চলো এবার লিখে আমরা, দ্য ম্যান হু হ্যাড led them over many difficult paths would never would never walk again with them. This fact this fact was unacceptable for the author তাই না? এই ব্যাপারটাই আনএক্সেপ্টেবল ছিল। দ্য ম্যান হু হ্যাড লেড দেম ওভার মেনি ডিফিকাল্ট পাথস উড নেভার ওয়াক अगेन উইথ দেম, দিস ফ্যাক্ট ওয়াজ আনএক্সেপ্টেবল ফর দ্য অথর। ঠিক আছে?
চলো এবারে দেখো যে পোয়েমটা দেওয়া আছে, এই পোয়েমটার এই স্ট্যান্জাটা, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে। পুরো পোয়েমটা পড়লে তোমরা বুঝতে পারবে। এটা তোমরা জানো কোথা থেকে দেওয়া আছে, দ্য স্নেইল থেকে দেওয়া আছে। পুরো পোয়েমটাতে এটা পাবে, বাট তোমাদের সিলেবাসে এটা নেই। কিন্তু যেহেতু দেওয়া আছে আমাদেরকে তো করতে হবে। তাহলে চলো আমরা এটা একটু পড়ি আর বোঝার চেষ্টা করি কি বলছে। এখানে কিন্তু স্নেল থেকেই দেওয়া হয়েছে, ঠিক আছে। দাস দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। আচ্ছা, হারমিট কথাটার মানে সন্ন্যাসী। বলছে কি সন্ন্যাসীর মতো সে তার জীবনটা যাপন করে, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস। ব্যাঙ্কুয়েট মানে তার যে ভোজন, তার যে মিল, তার যে খাবারটা হয়। বলছে তার খাবারের জন্য, ভোজনের জন্য কোনো সঙ্গীত দরকার পড়ে না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, এবং যদি সে কারোর সাথে দেখা হয়েও যায়, তার যদি কারোর সাথে দেখা হয়েও যায়, অনলি ফিডস দ্য ফাস্টার। ফিড মানে হচ্ছে খাওয়া। তাহলে কি অনলি ফিডস দ্য ফাস্টার মানে সে আরো দ্রুত খেতে থাকে তার ভোজনটা। হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড। এই লাইনটা দেখো, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড। যে তার খোঁজ করবে সে হয়তো অন্ধের থেকেও নিম্ন। এখানে ওয়ার্স মানে খারাপ, নিম্ন, অজ্ঞ, বোকা, এগুলো তোমরা বলতে পারো, ঠিক আছে। যে তার খোঁজ করবে সে বলছে অন্ধের থেকেও বোকা বা অজ্ঞ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, মানে সে এবং তার যে বাড়ি, মানে তার যে খোলটা বলা হচ্ছে, খোলকের কথা বলা হচ্ছে, সেটা এতটাই একত্রিত একসাথে। ইফ ফাইন্ডিং ইট হি ফেইলস টু ফাইন্ড ইটস মাস্টার। যদি সে সেটাকে খুঁজেও পায়, মানে ওই খোলটাকে যদি সে খুঁজেও পায়, হি ফেইলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার ওই মালিককে কিন্তু খুঁজে পেতে ব্যর্থ হবে। তো এইটুকুটাই বলা হয়েছে। তাহলে এবার এখান থেকে আমরা প্রশ্নগুলো করব। দ্য স্নেইল ইজ কম্পেয়ার্ড, স্নেইলকে কার সাথে তুলনা করা হয়েছে? বেগার মানে তোমরা জানো ভিক্ষুক, সেইন্ট মানে হচ্ছে সন্ন্যাসী। তাহলে সন্ন্যাসী ছিল, হারমিট কথাটার মানে হচ্ছে সন্ন্যাসী। আর এখানে সেন্ট মানে গন্ধ, সেন্ট মানে হচ্ছে পাঠানো। তাহলে এখানে দেখো সেন্ট, 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 এগুলো কিন্তু প্রায় একই রকম উচ্চারণ। এগুলোকে কি বলে? হোমোফোনস, তাই না? হোমোফোনস। আচ্ছা, এরপরে দ্য স্নেইল অ্যান্ড ইটস হাউস আর। স্নেইল মানে ওই শামুক বা ঝিনুক, যেটাই তুমি বলো। এই স্নেল এবং এর যে বাড়ি, মানে ওর যে খোলা খোলকটার কথা বলা হচ্ছে, এটা কি বলছে? আনসেপারেবল, সেপারেবল, ইনসেপারেবল, আনরিলেটেড। আনসেপারেবল কথাটা হচ্ছে ভুল। এটা অ্যাকচুয়ালি হয় ইনসেপারেবল, মানে যেটাকে কিনা আলাদা করতে পারবে না। তাহলে আলাদাই তো করতে পারবে না। সেপারেবল মানে যেটাকে আলাদা করা যায়। আর আনরিলেটেড মানে যারা হচ্ছে সম্বন্ধিত নয়, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস সম্বন্ধিত নয়। তাহলে এই অপশনটা তো হবেই না। দ্য পোয়েট অফ দিস পোয়েম তোমরা জানো, উইলিয়াম কোপার। ইফ ফাইন্ডিং ইট হি ফেইলস টু ফাইন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, অলিটারেশন, মেটাফোর, পার্সনিফিকেশন। দেখো গ্রামাটিক্যাল কোশ্চেন দেওয়া আছে। ইফ ফাইন্ডিং ইট হি ফেইলস টু ফাইন্ড ইজ অ্যান এক্সাম্পল অফ। সিমিলি মানে গ্রামাটিক্যাল, তোমরা জানো গ্রামার, সিমিলি এটা এক ধরনের ফিগার অফ স্পিচ, যেখানে কিনা একটা সিমিলিতে কি হয়, একটা এক্সপ্লিসিট কম্পারিজন থাকে। এক্সপ্লিসিট কথাটার মানে সুস্পষ্ট, তাই না? এক্সপ্লিসিট কম্পারিজন হয়, এক্সপ্লিসিট কম্পারিজন, সুস্পষ্ট। মানে যেরকম আমি যদি বলি হি ইজ অ্যাজ কুল অ্যাজ আইস, মানে হি মানে তার সাথে আমি আইসের, বরফের তুলনা করছি, কিন্তু সুস্পষ্টভাবে সে বরফের মতো ঠান্ডা। তাহলে এগুলো হয় সিমিলি। আচ্ছা, অলিটারেশন কি আমি পরে আসছি, তার আগে বলি মেটাফোর। মেটাফোরে কি হয়, একটা ইমপ্লিসিট কম্পারিজন থাকে, মানে একটা পরোক্ষভাবে একটা তুলনা করা হয়, ঠিক আছে। ইমপ্লিসিট কম্পারিজন, ইমপ্লিসিট কম্পারিজন থাকে। যেমন আমি যদি বলি দ্য শিপ ইজ দ্য, সরি, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডিজার্ট, ঠিক আছে। মানে ক্যামেল মানে কি? উট। উট হচ্ছে মরুভূমির জাহাজ। তাহলে উটকে মরুভূমির জাহাজের সাথে তুলনা করা হচ্ছে, বাট এটা পরোক্ষভাবে, একদম সুস্পষ্টভাবে করা হচ্ছে না, ঠিক আছে। বা আমি যদি বলি হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, মানে তার সাথে পিলারের একটা তোমার কম্পারিজন করা হচ্ছে, বাট সেটা হচ্ছে পরোক্ষভাবে করা হচ্ছে, এইরকম সুস্পষ্টভাবে নেই। ওই জন্য ওটা হচ্ছে মেটাফোর। এরপরে পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন হচ্ছে মানে এখানে হচ্ছে ন্যাচারাল অবজেক্ট যেগুলো হয়, প্রাকৃতিক যে অবজেক্টগুলো বা ইনঅ্যানিমেট অবজেক্ট মানে জড় পদার্থ যেগুলো হয়,
সেগুলোকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়, হিউম্যান ফিলিংস দেওয়া হয়। মানে যদি আমি বলি যে দ্য স্টার্স দ্য স্টার্স ইজ পিপিং থ্রু মাই উইন্ডো, মানে তারারা কি হচ্ছে আমার জানালা দিয়ে উঁকি মারছে, তারারা কি আদৌ উঁকি মারতে পারবে? এটা তো একটা হিউম্যান কোয়ালিটি। বা আমি যদি বলি দ্য সান ইজ স্মাইলিং অ্যাট আস, মানে সূর্যটা আমাদের দিকে দেখে হাসছে, ঠিক আছে? সূর্য কি কখনো হাসতে পারে? এগুলো তো সব হিউম্যান কোয়ালিটি। তাহলে পার্সোনিফিকেশন হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে কিনা আমরা নেচার অথবা ইনঅ্যানিমেট অবজেক্ট এগুলোকে, বা কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যদি থাকে, যেমন আমি বলি কাইন্ডনেস বা লাভ, অনেস্টি, এগুলো কি? এগুলো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এগুলোকে যখনই আমি একটা হিউম্যান কোয়ালিটি দেবো, হিউম্যান ফিলিং দেবো, সেগুলো হয়ে যায় পার্সোনিফিকেশন। এবার লাস্ট আমি আসছি অলিটারেশন। অলিটারেশন কি? অলিটারেশন ইজ আ ফিগার অফ স্পিচ in which same letter or same syllable or same sound is repeated in successive words, ঠিক আছে? ইন সাকসেসিভ ওয়ার্ডস অর নিয়ারলি সাকসেসিভ ওয়ার্ডস, মানে একটা সেন্টেন্সের মধ্যে পর পর যে শব্দগুলো হয় সেই শব্দগুলোর মধ্যে, অথবা মানে কিছুটা ছাড়া ছাড়া যে শব্দগুলো হয় সেই শব্দগুলোর মধ্যে সেম সিলেবল অথবা সেম লেটার অথবা সেম সাউন্ড, এটা কিন্তু রিপিট হয়। দেখো এখানে, দেখো এই যে সেন্টেন্সটা আছে, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড, এখানে তুমি দেখো এই এফ যে লেটারটা আছে এটা দেখো প্রায় কাছাকাছি আছে একটা সেন্টেন্সের মধ্যে, মানে এটা রিপিট হচ্ছে। বুঝতে পারলে? অলিটারেশন এগুলো তোমরা পড়েছো, তাহলে আমি এটা তোমাদের বলে দিলাম। তাহলে এটা হয়ে যাবে অলিটারেশন। বুঝতে পারলে? Same letter or same syllable or same sound is repeated in nearly successive words in a sentence, ঠিক আছে? একটা সেন্টেন্সের মধ্যে যদি পরপর এটা রিপিট করতে থাকে, ঠিক আছে, তাহলে হবে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে অলিটারেশন হবে। এরপরে প্রশ্নগুলো কি আছে? হাউ আর দ্য স্নেল অ্যান্ড হারমিট অ্যালাইক, মানে হচ্ছে ওই শামুকটা আর সন্ন্যাসী এরা দুজন কিভাবে, মানে এক বলতে চাইছে, কিভাবে এদেরকে একই বোঝাচ্ছে। প্রথম লাইনে আছে না, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, মানে সন্ন্যাসীর মতো লাইফ সে কাটাচ্ছে, জীবনটা কাটাচ্ছে। তাহলে আমরা কিভাবে লিখবো এর অ্যান্সারটা? দেখো হারমিট মানে সন্ন্যাসী, সন্ন্যাসীরা কিরকম জীবন যাপন করে? তারা একা থাকে, আলাদা থাকে, ভিড় থেকে দূরে থাকে, এবং তাদের কাছে দেখবে তুমি ওরা হচ্ছে একটা পোটলা নিয়ে থাকে সবসময়, মানে পোটলার মধ্যে ওদের প্রয়োজনীয় সামগ্রী থাকে, যেখানেই ওরা দাঁড়ায় সেখানে তারা একটা ঘরের মতো তারা বানিয়ে ওখানে ঘর করে, বা খোলা আকাশের নিচে তারা থাকে। তার মানে কি তাদের ঘরটাও তারা নিজেদের সাথে ক্যারি করছে, ঠিক যেন স্নেইল। আমরা পোয়েমটা পড়ে বুঝেছিলাম যে স্নেইল তার বাড়িটা নিয়ে সব জায়গায় যাচ্ছে, তাই না? আর তাছাড়া কি এরা একা থাকতে পছন্দ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? দ্য স্নেইল অ্যান্ড হারমিট অ্যালাইক, দ্য স্নেইল অ্যান্ড হারমিট অ্যালাইক in so many ways. They both carry their homes with them. মানে তারা নিজেদের বাড়িটা নিজেদের সঙ্গে করে নিয়ে যায়। আর কি? স্পেন্ড, কাটায়, spend a lonely and simple life, and also they keep themselves away from crowd, মানে তারা ভিড় থেকেও দূরে থাকে। তাহলে আমি কি লিখলাম দেখো, দ্য স্নেল অ্যান্ড হারমিট অ্যালাইক ইন সো মেনি ওয়েজ, মানে অনেকগুলো, অনেক রকম ভাবে তারা অনেক রকম ভাবে তাদের এই যে তুলনাটা, এটা হচ্ছে একই রকম আর কি। দে বোথ ক্যারি দেয়ার হোমস উইথ দেম, তারা নিজেদের
বাড়িটা নিজেদের সাথে রাখে, ওই যে বললাম যারা সন্ন্যাসী হয় তাদের কাছে দেখবে পোটলা ফোটলা থাকে, পোটলার মধ্যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, ঠিক আছে। আর যেখানে ওরা থাকে সেখানে তারা নিজের মতো করে বাড়ি তৈরি করে নেয়, মানে বাড়ি তৈরি করে নেয় মানে কি, ওরা মানে জীবনটা কাটায়, হয়তো রাত কাটিয়ে নেয়। তারপরে আর কি বলছে, স্পেন্ড আ লোনলি অ্যান্ড সিম্পল লাইফ, তারা একটা একাকী জীবন আর একটা খুবই সাধারণ একটা জীবন যাপন করে। অ্যান্ড অলসো দে কিপ দেমসেলভস অ্যাওয়ে ফ্রম ক্রাউড, আর তাছাড়া কি তারা ভিড়ভাড় থেকে একটু দূরেই থাকতে চায়, বুঝতে পারলে। এরপর সেকেন্ড কোশ্চেন কি বলছে, হোয়াট ডাজ দ্য স্নেইল ডু হোয়েন হি ফাইন্ডস আ পার্টনার অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট। তাহলে আমরা এখান থেকে লিখবো হোয়েন হি ফাইন্ডস আ পার্টনার অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট, এটা আমরা প্রথমে লিখবো, তারপরে আমরা অ্যান্সারটা কি লিখবো। আচ্ছা, যখন সে তার ভোজনে কোনো একটা সঙ্গী পেয়ে যায় তখন আমি কি বললাম, যে সে যেন আরো দ্রুত এটাকে শেষ করতে চায়। অনলি ফিডস দ্য ফাস্টার, দেখেছো কি লেখা আছে, অনলি ফিডস দ্য ফাস্টার। তাহলে আমরা এটা কি লিখবো, এখান থেকে আগে এটা লিখবো, হোয়েন হি ফাইন্ডস আ পার্টনার অ্যাট দ্য ব্যাঙ্কুয়েট ইট সিমস, এরপরে লিখবো আমরা ইট সিমস, ওটা লেখার পরে ইট সিমস অ্যাজ ইফ দ্য স্নেইল tries to finish more quickly। একটু আমরা পোয়েমের লাইনটা মডিফাই করে নিলাম, ওখানে ফাস্টার ছিল, আমরা এখানে কুইকলি ওয়ার্ডটা ইউজ করলাম, ঠিক আছে, মোর কুইকলি। তাহলে এইখান থেকে তোমরা ওটা লিখবে, when he finds a partner at the banquet it seems as if the snail tries to finish more quickly, সে আরো দ্রুত যেন সেটা শেষ করতে চায়। এবার চলে আসো আনসিন প্যাসেজে, ঠিক আছে। এবার আনসিনটা দেখো কি বলেছে, একটু ভালো করে আনসিনটা তোমরা বুঝবে, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা পাবে যেগুলো ভবিষ্যতেও কাজে লাগবে, আর তাছাড়া তোমাদের নলেজটাও অনেক বেশি বাড়বে। ঠিক আছে, দেখো, আচ্ছা এটা বলছি, কি বলছে, মালালা ইউসাফাই was born in মিঙ্গারা পাকিস্তান on July 12, 1997। এখানে একজনের নাম বলা আছে মালালা ইউসাফাই, সে কিনা পাকিস্তানের মিঙ্গারাতে 1997 সালের 12 জুলাই জন্মগ্রহণ করেছিল। এরপরে কি বলছে, হার ফাদার আ টিচার হু র্যান আ স্কুল ফর গার্লস ইন দেয়ার ভিলেজ ওয়াজ কমিটেড টু মালালাস এডুকেশন। তার বাবা, যিনি কিনা একজন শিক্ষক ছিলেন, হু র্যান আ স্কুল ফর গার্লস ইন দেয়ার ভিলেজ, মানে যিনি ওদেরই ওই গ্রামের একটি মেয়েদের স্কুল চালাতেন, ওয়াজ কমিটেড টু মালালাস এডুকেশন। কমিটেড মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, মালালার শিক্ষা দীক্ষা নিয়ে তার বাবা কি না দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এরপরে কি বলছে, মালালা লাভড স্কুল বাট হোয়েন দ্য তালিবান সিজড দেয়ার ভিলেজ দে ফরবিড দ্য পিপল দেয়ার টু ডু মেনি থিংস দে হ্যাড ফরমালি এনজয়েড। এই লাইনটা একটু তোমরা ভালো করে বোঝো। মালালা লাভড স্কুল, মালালা স্কুল যেতে পছন্দ করত, বাট হোয়েন দ্য তালিবান সিজড দেয়ার ভিলেজ, তালিবান সিজড দেয়ার ভিলেজ, তালিবানটা কি এটা তোমরা একটু বুঝবে, এটা একটু জানার বিষয় আছে। তালিবান যখন তাদের গ্রামটা সিজ মানে দখল করে নেয়, তখন কি দে ফরবিড, দে মানে ওই তালিবানদের কথা বলা হচ্ছে, আর ফরবিড মানে হচ্ছে নিষেধ জারি করা, ঠিক আছে। দে ফরবিড দ্য পিপল দেয়ার, সেখানকার মানুষদের উপরে তারা নিষেধ জারি করেছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল,
টু ডু মেনি থিংস দে হ্যাড ফর্মালি এনজয়েড, সেই সব জিনিসগুলো করতে যেগুলো কিনা তারা আগে করতো, মানে আগে এনজয় করতো বা আগে করতো, এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলোর উপরে তারা নিষেধাজ্ঞা জারি করলো। এবার আমি তোমাদের বলছি তালিবানটা কি। তালিবান অ্যাকচুয়ালি তালিবান হলো একটা সংগঠন, ঠিক আছে, যেটা কিনা ইউএন মানে ইউনাইটেড নেশন, তোমরা ইতিহাসে পড়ে থাকবে ইউনাইটেড নেশনস, যেটা কিনা বাংলাতে বলা হয় জাতিসংঘ। জাতিসংঘ এটা ইউনাইটেড নেশনস, যেটাকে বাংলায় বলা হয় জাতিসংঘ, এরা এটাকে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করেছে। এবার টেররিস্ট অর্গানাইজেশন মানে যারা আতঙ্কবাদী তাদের কথা বলা হচ্ছে। আর এই তালিবান এটাকে শর্ট ফর্মে বলা হয় টিটিপি, ঠিক আছে, এটাকে শর্ট ফর্মে কি বলা হয়, টিটিপি, যার পুরো নাম হচ্ছে তেহরিক তেহরিক এ তালিবান, তেহরিক এ তালিবান পাকিস্তান, মানে পাকিস্তানের যে এই সংগঠনটা আছে তেহরিক এ তালিবান পাকিস্তান, এটাকে সংক্ষেপে বলা হয় টিটিপি। আচ্ছা, এদেরকে কেন আতঙ্কবাদী সংগঠন হিসেবে এদেরকে কেন চিহ্নিত করেছে ইউনাইটেড নেশনস, কারণ এরা হচ্ছে ওই পাকিস্তানের মানুষদের ওপরে বা ওদের ওখানকার যে মানুষ আছে সেখানকার মানুষদের ওপরে ওদের যে এক ধরনের ইসলামিক ল আছে যেটাকে আমরা বলি শরিয়া ল, ঠিক আছে, শরিয়া ল, অনেকে পড়ে থাকবে এটা, এই যে নিয়ম কানুনটা এটা জোর করে তারা চাপাতে চাইছে। আর কি, ওদের বর্তমান যে সরকারটা আছে সেই সরকারকে উৎখাত করে এই লটা, এই যে শরিয়া লয়ের কথা বলা হচ্ছে এই নিয়মটা, এটা একটা ধর্মীয় নিয়ম, সেই নিয়মটা তারা চাপাতে চাইছে। এবারে শরিয়া ল মানে হচ্ছে ওদের আগেকার যে ওদের পবিত্র ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের মধ্যে যে নিয়ম কানুন লেখা আছে, কিছু কিছু নিয়ম আছে যেগুলো মানতেই হবে, সেই ধরনের নিয়ম তাদেরকে জোর জবরদস্তি মানাতে চাইছে, ঠিক আছে। আর ইউনাইটেড নেশন সম্পর্কে তোমাদের যদি আরেকটু বলি, তোমরা পড়ে থাকবে যে 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটার পরে এটার প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সময়ের মেম্বার স্টেট ছিল 51, মানে 51টা দেশ নিয়ে এটা ইউনাইটেড নেশনটাকে মানে তৈরি করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। আর বর্তমানে এর হচ্ছে সদস্য সংখ্যা 193, ঠিক আছে, 193। আর এদের কাজ কি, এদের কাজ হলো বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শান্তি বজায় রাখা, হিউম্যান রাইটস মানে সাধারণ মানুষের যে অধিকার সেটা খর্ব হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য করা, আর কি ডেভেলপমেন্ট মানে উন্নতি আদৌ হচ্ছে কিনা, কোনো দেশ যদি মানে তারা যদি কি বলবো অর্থনৈতিক দিক থেকে যদি দেউলিয়া হয়ে যায়, তখন ইউনাইটেড নেশনস তাদেরকে তাদের ফান্ড থেকে তারা সাহায্য করে। তাহলে যাই হোক, অনেক কিছু বললাম তালিবান সম্পর্কে, তোমরা জানলে। আর এরা হচ্ছে অপারেট করে, মানে এরা কাজ করে হচ্ছে পাকিস্তান আফগানিস্তান যে বর্ডারটা আছে সেই বর্ডার থেকে এরা হচ্ছে কাজ করে। আর এদের মেন মোটো ওই আইডিওলজি যেটা বললাম যে শরিয়া লয়ের যে ব্যাপারটা আছে, ওদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটা সাধারণ মানুষের উপরে সেটা লাগু করা, আর বর্তমান যে সরকারটা আছে সেটাকে উৎখাত করা, এটা হচ্ছে তাদের মোটো বা এটা হচ্ছে তাদের মেন এম, ঠিক আছে। এরপরে কি বলেছে, টেলিভিশন অ্যান্ড মিউজিক ওয়ার ব্যান্ড অ্যান্ড গার্লস ওয়ার নো লঙ্গার পারমিটেড টু অ্যাটেন্ড স্কুল। কি বলেছে দেখো, টেলিভিশন মানে টিভি দেখা আর গান শোনা এটাকে কি হয়েছিল, বন্ধ করা হয়েছিল। ওই তালিবান যখন তাদের ওই গ্রামটা দখল করে নেয়, এই দুটো জিনিসকে বন্ধ করেছিল। আর কি করেছিল, অ্যান্ড গার্লস ওয়ার নো লঙ্গার পারমিটেড টু অ্যাটেন্ড স্কুল, মানে মেয়েদেরকে আর স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এনিওয়ান হু ডিসোবেড মানে যে মানবে না, মানে যে মানবে না আর কি, এনিওয়ান হু ডিসোবেড দিস এডিটস। আচ্ছা, এখানে এডিট কথাটার মানে হচ্ছে এই আদেশটার কথা বলা হচ্ছে, যারা কিনা এই আদেশটা মানবে না ওয়াজ পানিশড হার্শলি, তাদেরকে কিনা খুবই কঠোরভাবে শাস্তি দেওয়া হতো, ঠিক আছে। এইবারে কি বলছে, মালালা স্পোক আউট পাবলিকলি অ্যাবাউট হাউ গার্লস হ্যাড দ্য রাইট টু অ্যান এডুকেশন। মালালা পাবলিকলি মানে জনসমক্ষে বলেছিল, কি বলেছিল, হাউ গার্লস হ্যাড দ্য রাইট টু অ্যান এডুকেশন, মানে রাইট টু অ্যান এডুকেশন মানে শিক্ষা দীক্ষার অধিকার, মানে মেয়েদের যে শিক্ষা দীক্ষার অধিকার আছে সেই সম্পর্কে মালালা জনসমক্ষে বলেছিল। সি বিকেম আ টার্গেট অফ তালিবান, মানে এটা বলার পরে
সে তালিবানের লক্ষ্য হয়ে দাঁড়ায়, মানে তালিবানরা তাকে টার্গেট করেছিল। ওয়ান ডে ইন অক্টোবর 2012, 2012 সালের অক্টোবর মাসের একদিন, when she was on the bus on her way home from school, মানে স্কুল থেকে সে বাড়ি ফিরছিল স্কুল বাসে করে, a man wearing a mask got on the bus and asked, একটা মানুষ যে কিনা মাস্ক পরেছিল বাসের মধ্যে উঠে সে জিজ্ঞাসা করেছিল, হু ইজ মালালা, হু ইজ মালালা, মালালা কে। এবারে কি বলেছে, হি দেন শট হার ইন দ্য হেড, তারপরে মাথায় তার গুলি করেছিল। মালালা ওয়েক আপ আফটার 10 days, কতদিন পর, আফটার 10 days, 10 দিন পরে সে জেগে উঠেছিল, মানে হুঁশ ফিরেছিল, ইন দ্য হসপিটাল, হসপিটালের মধ্যে। ডিউরিং দ্যাট টাইম, ওই সময়, হার স্টোরি, মানে তার এই যে ঘটনাটা যেটা ঘটেছে, মানে তাকে যে গুলি করা হয়েছিল সেটা বলছে, হার স্টোরি হ্যাড স্প্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পিপল এভরিওয়্যার ওয়ার প্রেইং ফর হার টু গেট ওয়েল, মানে তার এই যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা কি বলছে, স্প্রেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্ব জুড়ে সেটা ছড়িয়ে গিয়েছিল। অ্যান্ড পিপল এভরিওয়্যার, সমস্ত জায়গার মানুষ কি করেছিল, ওয়ার প্রেইং ফর হার, তার জন্য প্রার্থনা করেছিল, টু গেট ওয়েল, মানে সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছিল। আর কি, শি আন্ডারওয়েন্ট সেভারাল সার্জারিজ, মানে তাকে আন্ডারওয়েন্ট মানে যেতে হয়েছিল, সেভারাল সার্জারিজ মানে যেন অপারেশন বা যেটাকে অস্ত্রোপচার বলা হয়, তাকে অনেকগুলো অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, অপারেশনের মধ্যে যেতে দিয়েছিল। অ্যান্ড মান্থস অফ রিহ্যাবিলিটেশন, মানে মাসের পর মাস তার চিকিৎসা করা হয়েছিল পুনরায় আগের অবস্থায় ফিরে আসার জন্য, বিফোর শি ওয়াজ এবল টু রিটার্ন হোম টু হার ফ্যামিলি, মানে তার বাড়িতে তার নিজের পরিবারের কাছে ফিরে আসার আগে তাকে মান্থস অফ রিহ্যাবিলিটেশন, মানে মাসের পর মাস তার চিকিৎসা চলেছিল। ঠিক আছে, নাও লিভিং ইন দ্য ইউনাইটেড কিংডম, এখন ইউনাইটেড কিংডমে সে আছে। আচ্ছা, ইউনাইটেড কিংডম তোমরা জানো এটা ইউরোপের মধ্যে পড়ে, ইউরোপের মধ্যে পড়ে। আর ইউনাইটেড কিংডম হচ্ছে একটা দেশ নয়, এখানে অনেকগুলো দেশ আছে, তার মধ্যে ইংল্যান্ড থাকে, ওয়েলস থাকে, ঠিক আছে, আর কি থাকে, নর্দার্ন আয়ারল্যান্ড থাকে, নর্দার্ন আয়ারল্যান্ড, আর কি থাকে, স্কটল্যান্ড থাকে, ঠিক আছে। এই সব দেশ মিলে হয় ইউনাইটেড কিংডম, তাহলে এখন সে ইউনাইটেড কিংডমে আছে। মালালা হ্যাজ চোজেন টু মেক দ্য মোস্ট অফ হার সিচুয়েশন অ্যাজ আ পাবলিক ফিগার অ্যান্ড টুডে শি কন্টিনিউজ টু ফাইট ফর গার্লস টু হ্যাভ দ্য রাইট টু অ্যান এডুকেশন। কি বলেছে দেখো, মালালা তার এই যে পরিস্থিতিটা যেটা হয়েছিল, মানে এই যে তাকে গুলি করা হয়েছিল এবং সে হাসপাতালে ভর্তি ছিল, সেখান থেকে সে সুস্থ হয়ে উঠেছে, তাহলে এই অবস্থাটা, এই যে স্টোরিটা, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে সর্বোচ্চভাবে, মানে সবচেয়ে বেশি কিভাবে সেটাকে ইউজ করা যায় সেভাবে সেটাকে সে ব্যবহার করেছিল অ্যাজ আ পাবলিক ফিগার, মানে সাধারণ মানুষের জন্য আর কি, ঠিক আছে, বা সাধারণ মানুষের হয়ে, সাধারণ মানুষের জন্য। অ্যান্ড টুডে শি কন্টিনিউজ টু ফাইট ফর গার্লস টু হ্যাভ দ্য রাইট টু অ্যান এডুকেশন, আর বর্তমানে সে কি ফাইট করছে, লড়ছে, ফাইট ফর গার্লস, মেয়েদের জন্য, টু হ্যাভ দ্য রাইট টু অ্যান এডুকেশন, মানে মেয়েদের যে শিক্ষা দীক্ষার অধিকারটা, সেটার জন্য সে আজকে বর্তমানে সে লড়াই করছে। ওয়ার্কিং উইথ হার ফাদার শি এস্টাবলিশড দ্য মালালা ফান্ড, সে তার বাবার সাথে কাজ করে একটা ফান্ডের প্রতিষ্ঠা করেছিল, যেটার নাম হচ্ছে মালালা ফান্ড, হুইচ হেল্পস গার্লস অ্যাচিভ দেয়ার ড্রিমস, যেটা কিনা মেয়েদের তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে, ঠিক আছে। ফর দিস ওয়ার্ক মালালা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন ডিসেম্বর 2014, মেকিং হার দ্য ইয়াংগেস্ট এভার নোবেল লরেট। ঠিক আছে, লরেট মানে হচ্ছে পুরস্কার প্রাপ্ত যে ব্যক্তি, তাদেরকে লরেট বলা হয়। আর কি, ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য মালালাকে অ্যাওয়ার্ডেড মানে তাকে পুরস্কৃত করা হয়েছিল কি না, নোবেল পিস প্রাইজ দিয়ে। নোবেল পিস প্রাইজ, তোমরা জানো নোবেল প্রাইজের কথা তোমরা শুনেছো, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, এছাড়া অ্যালবার্ট আইনস্টাইন, তাকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আর নোবেল পুরস্কারের যে বিভিন্ন ভাগ থাকে, এর মধ্যে একটা ভাগ হচ্ছে পিস, এরপরে মেডিসিন থাকে, ফিজিক্স থাকে, ঠিক আছে। তো এইসব ব্যাপার, এগুলো সব ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তো তাকে পিস প্রাইজ মানে শান্তির জন্য তাকে দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার, কবে, ইন ডিসেম্বর 2014, মেকিং হার দ্য ইয়াংগেস্ট এভার, মানে সবচেয়ে কম বয়সী, সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তি হিসাবে সে নোবেল প্রাইজটা পেয়েছিল। She graduated from Oxford University and today spends her time traveling and supporting educators and activists on behalf of girls struggling to go to school. কি বলছে,
সে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে। আর কি টুডে মানে বর্তমানে স্পেন্ডস আর টাইম তার সময় কাটাচ্ছে কিভাবে, ট্রাভেলিং অ্যান্ড সাপোর্টিং। ট্রাভেলিং মানে সে যাত্রা করে, অ্যান্ড সাপোর্টিং এডুকেটার্স মানে যারা শিক্ষাবিদ হয়, শিক্ষাদান করে, তাদেরকে সহায়তা করে, সাপোর্ট করে, অ্যান্ড অ্যাক্টিভিস্ট। অ্যাক্টিভিস্ট হচ্ছে সেই সব মানুষরা যারা কিনা সমাজে একটা পরিবর্তন আনতে চায়, ঠিক আছে, সেই সব মানুষদেরকে সে সাপোর্ট করছে অন বিহাফ অফ গার্লস স্ট্রাগলিং টু গো টু স্কুল, ওই মেয়েদের হয়ে যারা কিনা আজও স্কুল যাওয়ার জন্য লড়াই করছে। বুঝতে পারলে? তাহলে ইনফরমেশন মোটামুটি আমরা পেলাম। আনসিনটা আশা করি বুঝতে পেরেছো। এবার অ্যান্সারগুলো করবো। হোয়াট ওয়াজ মালালাস ফাদার? মালালার বাবা কি ছিল? টিচার, তাই না? সেকেন্ড কোশ্চেন, হোয়েন ওয়াজ মালালাস বাস অ্যাটাকড? মালালার যে বাসটা সেটা অ্যাটাক হয়েছিল কবে? অক্টোবর 2012, তাই না? এরপরে হোয়ার ডিড মালালা গ্র্যাজুয়েট? গ্র্যাজুয়েট কোথা থেকে হয়েছিল? অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাহলে অপশন নাম্বার ডি। ফর হাউ মেনি ডেজ মালালা আনকনসিয়াস? আনকনসিয়াস মানে মানে হুঁশ ছিল না আর কি, সচেতন অবস্থায় ছিল না। কতদিনের জন্য? 10 ডেজ ছিল। 10 ডেজ। হাসপাতালে হুঁশ ফিরেছিল 10 দিন পরে। হোয়ার ওয়াজ মালালা শট? মালালাকে কোথায় গুলি করা হয়েছিল? হেড, হিলস, হার্ট, হ্যান্ডস। কোথায়? হেড, মাথাতে। মাথাতে গুলি করা হয়েছিল। তালিবান টার্গেটেড মালালা ফর হোয়াট রিজন? তালিবান মালালাকে কেন টার্গেট করেছিল, কোন কারণের জন্য? শি স্পোক ফর টিভি, শি স্পোক আগেনস্ট তালিবান, শি লাভড মিউজিক, শি স্পোক ফর ওমেন এডুকেশন। কিসের জন্য? সে টিভির জন্য কথা বলেছিল। শি স্পোক আগেনস্ট তালিবান, তালিবানের বিপরীতে, তালিবানের বিরুদ্ধে কথা বলেছিল। শি লাভড মিউজিক, সে মিউজিক ভালোবাসতো। নাকি শি স্পোক ফর ওমেন এডুকেশন? শি স্পোক ফর ওমেন এডুকেশন, সে মেয়েদের শিক্ষা দীক্ষার কথা বলেছিল। এই যে এখানে এই লাইনটাতে দেখো দেওয়া আছে মালালা, এখানে দেখো মালালা স্পোক আউট পাবলিকলি অ্যাবাউট হাউ গার্লস হ্যাড দ্য রাইট টু অ্যান এডুকেশন। ঠিক আছে, তাহলে কি মেয়েদের শিক্ষার জন্য সে কথা বলেছিল, তাই তালিবানের টার্গেট হয়েছিল। আচ্ছা, এরপরে ট্রু ফলস আছে। মালালা নো লঙ্গার লিভস ইন পাকিস্তান। মালালা এখন পাকিস্তানে আর থাকে না, এটা কি? এটা ট্রু হবে। কোথায় থাকে? ইউনাইটেড কিংডমে থাকে, তাই না? তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে আমরা কোনটা দেব? এই যে দেখো, নাও লিভিং ইন দা, এখানটা এইটুকুটা দিলেই হয়, নাও লিভিং ইন দা ইউনাইটেড কিংডম। তাহলে এখান থেকে এইটুকুটা আমরা যদি দিই, এটা প্রথম প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, মেনি পিপল প্লেড ফর মালালাস রিকভারি। প্লেড এখানে হবে না, এটা রং ওয়ার্ড, এটা প্রেড হবে। ঠিক আছে, এটা ছাপার ভুল হয়েছে। মেনি পিপল প্রেড ফর মালালাস রিকভারি মানে অনেক মানুষ মালালার যে সুস্থ হওয়ার যে কামনা, যে প্রার্থনা, সেটা করেছিল। এটা তো ট্রু হবে, তাই না? সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেব? এই যে, অ্যান্ড পিপল এভরিওয়্যার ওয়ার প্রেয়িং ফর হার টু গেট ওয়েল। তাহলে এইটুকুটাও যদি আমরা দিতে পারি, এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে এটা কিন্তু 2 নম্বর প্রশ্নের সাপোর্টিং স্টেটমেন্ট। আচ্ছা, এবারে কি আছে? তালিবান এনকারেজড ওমেন এডুকেশন। এনকারেজ মানে কি? হুম, আচ্ছা দেখো, এখানে এনকারেজ কথাটার মানে কি? এনকারেজ মানে হচ্ছে তোমাকে আম, কি বলবো তোমাকে হচ্ছে, এনকারেজ কথাটার মানে হচ্ছে তোমাকে আরো সাপোর্ট করা আর কি। ঠিক আছে, মানে তোমাকে আরো সাপোর্ট করা হচ্ছিল। তাহলে তালিবান কি মেয়েদের যে পড়াশুনোটা, মেয়েদের যে এডুকেশন, শিক্ষা দীক্ষা, এটাকে কি তারা সাপোর্ট করতো? এটা তো ফলস হবে, তাই না? এটা তো ফলস হবে। তালিবান কখনোই মেয়েদের এডুকেশনকে সাপোর্ট করেনি। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেব? এই যে এখানটা, টেলিভিশন অ্যান্ড মিউজিক ওয়ার ব্যান্ড অ্যান্ড গার্লস ওয়ার নো লঙ্গার পারমিটেড টু অ্যাটেন্ড স্কুল। মেয়েদেরকে আর কিন্তু স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাহলে এটা 3 নম্বর প্রশ্নের আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। ঠিক আছে,
হোয়াই ওয়াজ মালালা অ্যাটাকড, মালালাকে কেন অ্যাটাক করা হয়েছিল? কারণ সে জনসমক্ষে মেয়েদের এডুকেশন, মেয়েদের শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলা হয়েছিল, মেয়েদের যে শিক্ষা দীক্ষার অধিকার আছে সেই সম্পর্কে মালালা বলেছিল। তাহলে আমরা কি লিখবো? মালালা ওয়াজ অ্যাটাকড, এটা আমরা লিখবো মালালা ওয়াজ অ্যাটাকড, মালালা ওয়াজ অ্যাটাকড বিকজ আচ্ছা, এটা প্রথমে লিখবে মালালা ওয়াজ অ্যাটাকড, তারপরে আমরা লিখবো কি? বিকজ। এবার আমরা লিখবো এখান থেকে বিকজ শি পাবলিকলি স্পোক অ্যাবাউট women's right to education, রাইট টু অ্যান এডুকেশন করে দাও, ঠিক আছে, রাইট টু অ্যান এডুকেশন। তাহলে মালালা ওয়াজ অ্যাটাকড বিকজ শি পাবলিকলি স্পোক অ্যাবাউট ওমেন্স রাইট টু অ্যান এডুকেশন, ঠিক আছে, এটা তোমরা লিখবে। এরপরে হোয়াট ট্রিটমেন্টস ডিড মালালা রিসিভ আফটার দ্য অ্যাটাক, মানে কি কি ট্রিটমেন্ট তার করা হয়েছিল যখন তার অ্যাটাকটা হয়েছিল, মানে অ্যাটাকটার পরে মালালাকে কি কি ট্রিটমেন্ট করা হয়েছিল। তাহলে আমরা জানি শি আন্ডারওয়েন্ট সেভারাল সার্জারিজ, ছিল ওখানে, তাকে অনেকগুলো অপারেশন করতে হয়েছিল। এই যে শি আন্ডারওয়েন্ট সেভারাল সার্জারিজ অ্যান্ড মান্থস অফ রিহ্যাবিলিটেশন, তাহলে এখান থেকে আমরা লিখবো এটা শি আন্ডারওয়েন্ট সেভারাল সার্জারিজ অ্যান্ড মান্থস অফ রিহ্যাবিলিটেশন, এতদূর লিখবো। এটার পরে আমরা লিখবো মালালা রিসিভড আফটার দ্য অ্যাটাক, এরপরে আমরা লিখবো ওইটা লেখার পরে মালালা রিসিভড, রিসিভটা হয়ে যাবে রিসিভড, ঠিক আছে, আমরা ডি অ্যাড করব, রিসিভড আফটার দ্য অ্যাটাক, আফটার দ্য অ্যাটাক। এর পরের প্রশ্ন, হোয়াই ওয়াজ মালালা গিভেন দ্য নোবেল প্রাইজ, মালালাকে কেন নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল? কেন দেওয়া হয়েছিল? কারণ মালালা একটা ফান্ড এস্টাবলিশ করেছিল মালালা ফান্ড নামে, যেটা কিনা মেয়েদের স্বপ্ন পূরণে সহায়তা করত, তাই না? তাই জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আর নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল তাকে কেন? নোবেল পিস, সরি, মানে কোন বিভাগে তাকে দেওয়া হয়েছিল? পিস, তাই না, শান্তির জন্য তাকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছিল। আমি আগেই বললাম যে নোবেল প্রাইজ বিভিন্ন বিষয়ের উপরে দেওয়া হয়, যেমন তার জন্য একটা পিস মেডিসিন থাকে, ফিজিক্স থাকে, এগুলোতে নোবেল প্রাইজ কিন্তু দেওয়া হয়। লিটারেচার থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন সেটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। হোয়াট ট্রিটমেন্টস, সরি, ওয়াই ওয়াজ মালালা গিভেন দ্য নোবেল প্রাইজ, এরপর আমরা কি লিখবো এর অ্যান্সারটা? মালালা ওয়াজ গিভেন দ্য নোবেল প্রাইজ, মালালা was given the Nobel Nobel Prize because she, with the help of her father, established Malala Fund, Malala Fund, which
which helps girls to achieve their dreams. তাহলে কি লিখলাম? Malala was given the Nobel Prize because she, with the help of her father, established Malala Fund, which helps girls to achieve their dreams. ঠিক আছে, তাহলে এটা লিখবে। আর একটা লাস্ট প্রশ্ন আছে, হোয়াট ফিলান্থ্রপিক ওয়ার্ক ডাজ মালালা ডু নাও? ফিলান্থ্রপিক হচ্ছে জনকল্যাণমূলক। কোন জনকল্যাণমূলক কাজটা মালালা এখন বর্তমান সময়ে করে? কোনটা? সে ট্রাভেল করে আর সাপোর্ট করে কাদের? এডুকেটার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস। এটা তাই না? এই যে দেখো, and today spends her time traveling and supporting educators and activists on behalf of girls struggling to go to school. তাহলে এটা আমরা লিখবো কিভাবে? এটা আমরা কিভাবে লিখবো? মালালা, এখানে লিখছি আমি, না, মালালা নাও, মালালা নাও সাপোর্টিং আচ্ছা, এখান থেকে মালালা নাও সাপোর্টিং থেকে পুরোটা তোমরা লিখে দাও। এখান থেকে এই যে মালালা নাও সাপোর্টিং এডুকেটার্স অ্যান্ড অ্যাক্টিভিস্টস অন বিহাফ অফ গার্লস স্ট্রাগলিং টু গো টু স্কুল। এটা লিখলেই হয়ে যাবে। ওখান থেকে লিখবে এটা, মালালা নাও সাপোর্টিং থেকে পুরোটা লিখে দাও। এরপরে গ্রামারে আছে, রঞ্জিত হ্যাড বিন রিডিং, ইজ রিডিং, ওয়াজ রিডিং সিন্স মর্নিং। সিন্স মর্নিং এটা যখনই দেওয়া আছে তোমরা বুঝতে পারবে এটা কোন টেন্সে দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। তাহলে এটা হবে হ্যাড বিন রিডিং, মানে হচ্ছে সকাল থেকে পড়ছিল। ইন দ্য আফটারনুন হি সাডেনলি, মানে পাস্টেরই কথা বলা হচ্ছে। ইন দ্য আফটারনুন, দুপুরবেলা বা বিকেল বেলা, হি সাডেনলি, তাহলে পাস্টে বিগিন তো হয় না, বিজ্ঞান হবে, বিজ্ঞান, তাই না? টু, আর টু থাকলে ভার্বের কোন ফর্ম হয়? অলওয়েজ ফার্স্ট ফর্মটা হয়, তাহলে ফিল হবে। বুঝতে পারলে? টু ফিল। তাহলে রঞ্জিত হ্যাড বিন রিডিং, আর এখানে হবে হি সাডেনলি বিজ্ঞান, আর টু ফিল সিক। ঠিক আছে। লাস্ট উইক আই ভিজিটেড দ্য বোটানিক্যাল গার্ডেন, the botanical garden. We traveled by bus. We traveled by bus. It was an entertaining trip for all of us. For all of us. আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেল। এবারে আছে এখানে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড এ, ভেরি ফিউ টাওয়ার্স ইন নিউ টাউন আর মোর ম্যাজেস্টিক দ্যান বিশ্ব বাংলা গেট। এখানে কি হচ্ছে? চেঞ্জ দ্য ডিগ্রি করতে হবে। তাহলে এটা কিসে আছে? মোর ম্যাজেস্টিক দ্যান, মানে এটা কম্পারেটিভে আছে। এটাকে ধরো আমরা সুপারলেটিভে করব। তাহলে সুপারলেটিভে যখন আমরা করব, তাহলে আগে কি করব? অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করে নিতে হয়। তাহলে বিশ্ব বাংলা গেটকে আগে আমরা লিখবো এখানে, ওটাই অবজেক্ট আছে। বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেট ইজ ওয়ান অফ দ্য, ভেরি ফিউ আছে তাই ওয়ান অফ দ্য করলাম, ইজ ওয়ান অফ দ্য। আচ্ছা, এখানে মোর ম্যাজেস্টিক আছে, এটা যখনই আমরা সুপারলেটিভে আসবো তাহলে মোরটা হয়ে যাবে মোস্ট। বিশ্ব বাংলা গেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ম্যাজেস্টিক, মোস্ট ম্যাজেস্টিক টাওয়ার্স ইন নিউ টাউন, টাওয়ার্স ইন নিউ টাউন। ঠিক আছে, এটাকে আমরা
সুপারলেটিভে করলাম। এরপরে দ্য ডোরস হ্যাড অলরেডি বিন স্ক্র্যাচড, চেঞ্জ দ্য ভয়েস, দ্য ডোরস হ্যাড অলরেডি বিন স্ক্র্যাচড। আচ্ছা, ভয়েস চেঞ্জ করার সময় আমরা কি জানি, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়, আর টেন্সটার পরিবর্তন করতে হয়। ঠিক আছে, টেন্স অনুযায়ী আমাদের করতে হবে। তাহলে এখানে দেখো দ্য ডোরস হ্যাড অলরেডি বিন স্ক্র্যাচড, এরপরে দেখো অবজেক্ট একটা মিসিং আছে, দরজাটাকে স্ক্র্যাচ করা হয়েছে কিন্তু কার দ্বারা করা হয়েছে সেটা কিন্তু বলা নেই। তাহলে এই রকম কেসে আমরা কি করি বলতো, সামওয়ান অ্যাড করে দিই। সামওয়ান হ্যাড বিন ছিল, এটা শুধু হ্যাড হয়ে যাবে, সামওয়ান হ্যাড অলরেডি, আচ্ছা এটা আমরা এইখানে লিখছি, অলরেডি স্ক্র্যাচড দ্য ডোর, সামওয়ান হ্যাড অলরেডি স্ক্র্যাচড দ্য ডোর। ঠিক আছে, এরপরে আচ্ছা আরেকটা আছে, স্প্লিটিং আছে। দ্য থিফ কেম ইনটু দ্য হাউস অ্যাট নাইট, আচ্ছা দ্য থিফ কেম ইনটু দ্য হাউস অ্যাট নাইট, এটাকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। স্প্লিট মানে কি, আমাদেরকে ভাঙতে হবে। তাহলে একটা আমরা সেন্টেন্স করব, এটা দ্য থিফ কেম ইনটু দ্য হাউস, এটা কিন্তু আমরা একটা করব। আর অ্যাট নাইটটা আমরা করে দিতে পারি ইট ওয়াজ নাইট। ঠিক আছে, ইট ওয়াজ নাইট। অথবা অথবা আর কি করতে পারবো, হি কেম অ্যাট নাইট, হি কেম অ্যাট নাইট। এই দুটো যা খুশি তোমরা লিখতে পারো। একটা আমরা কি করব, দ্য থিফ কেম ইনটু দ্য হাউস, এটা হচ্ছে একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স আমরা ভাঙলাম। আর পরের সেন্টেন্সটা আমরা করব ইট ওয়াজ নাইট অথবা হি কেম অ্যাট নাইট, এই দুটোর মধ্যে যে কোনো আমরা একটা করব। এরপরে ফ্রেজাল ভার্বে চলে আসি, হি রিজেম্বলস হার মাদার। রিজেম্বলসটা কি হয়ে যায়, রিজেম্বলস মানে কি, দেখাশোনা করা। তাহলে রিজেম্বলস হয়ে যাবে টেক আফটার, টেক আফটার হবে না, টেক্স আফটার। কেন, দেখো এখানে এস যোগ করা আছে, তাহলে এটা করব আমরা টেক্স আফটার, টেক্স আফটার। ঠিক আছে, আমরা অলওয়েজ টেন্স দেখে কিন্তু আমরা ফ্রেজাল ভার্বটা করব, যেহেতু এস যোগ করা আছে আমরা টেকের জায়গায় টেক্স করলাম। দ্য স্ট্রাইক হ্যাজ বিন উইথড্রন, হ্যাজ বিন উইথড্রন মানে এটা কিন্তু থার্ড ফর্মে আছে, হ্যাজ বিন উইথড্রন, তাই না? তাহলে এখানে উইথড্রন এটা আমরা কি হবে, এটা হয়ে যাবে কল অফ, কল অফ। তাহলে কলের থার্ড ফর্ম কি হয়, কল্ড হয়ে যায়, তাহলে কল্ড অফ হবে, কল্ড অফ। ঠিক আছে, আরেকটা কি আছে, রোমোলা কন্টিনিউড হিজ গুড ওয়ার্ক, কন্টিনিউড এটা ক্যারি অন হবে কিন্তু, ঠিক আছে, এটা আউট হবে না, ক্যারি অন। তাহলে এখানে দেখো রোমোলা কন্টিনিউড মানে পাস্টে আছে, তাহলে ক্যারিড অন হবে, এটা ক্যারিড অন হয়ে গেল। এবারে দেখো ওয়ার্ডগুলো খুঁজতে হবে, প্রহিবিট মানে ওই নিষেধাজ্ঞা, এখানে ফরবিট ছিল, ফরবিড, আমি দেখিয়ে দেবো তোমাদের ওয়ার্ডগুলো। ফরবিড, পেনালাইজড মানে পানিশড হবে, শাস্তি দেওয়া, পানিশড হবে। সেটআপটা হয়ে যাবে এস্টাবলিশড, প্রতিষ্ঠা করা, এস্টাবলিশড। আর রিস্টোরেশন মানে হচ্ছে পুনরায় আগের অবস্থায় ফিরে আসা, এটা হবে রিহ্যাবিলিটেশন, রিহ্যাবিলিটেশন। দেখো ওয়ার্ডগুলো কোথায় আছে আমি বলে দিচ্ছি, ফরবিড, পানিশড, এস্টাবলিশড, রিহ্যাবিলিটেশন। দেখো এখানে আছে এস্টাবলিশড, একটা ওয়ার্ড পেলাম, রিহ্যাবিলিটেশন এখানে একটা আছে, পানিশড একটা আছে এখানে, আর ফরবিড আছে এখানে। ঠিক আছে, ওয়ার্ডগুলো তোমরা দেখে নিবে। তাহলে হয়ে গেল গ্রামার। এবারে দেখো রাইট এ লেটার টু দ্য এডিটর, এখানে তোমরা জানো তোমাদের লেটার একটা কিন্তু থাকে। তাহলে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর ভিউজ অ্যাবাউট দ্য ইনক্রিজ ক্রাইম ইন অ্যান্ড অ্যারাউন্ড ইউর সিটি অর ভিলেজ। আচ্ছা, এই লেটারটা বলছে যে তোমার শহর বা
গ্রামের মধ্যে এবং গ্রামের বাইরে মানে তার চারিপাশে যে ইনক্রিজ ইন ক্রাইম মানে হচ্ছে যে অপরাধ যে বেড়ে গেছে সেটা নিয়ে তোমার যে ভিউ, তোমার যে কনসার্ন, চিন্তার যে বিষয়টা, সেটা নিয়ে তুমি একটা নিউজ পেপারের এডিটরকে তুমি চিঠি লিখছো। ঠিক আছে, তাহলে এখানে পয়েন্টগুলো আছে, সে পয়েন্টগুলো ইউজ করে তোমরা চিঠিটা লিখবে। আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, তোমরা একটু খাতায় তুলে নাও। তোমরা জানো প্রথমে কাকে লিখছো সেটা লিখতে হবে, অ্যাড্রেস তোমরা দিলে, এরপরে সাবজেক্ট তোমাদেরকে একটা দিতে হয়, এর জন্য কিন্তু আলাদা মার্ক ডিভিশন থাকে। এই সাবজেক্ট যদি তোমরা না দাও তোমাদের কিন্তু এখান থেকে নাম্বার কেটে নেয়। তাহলে সাবজেক্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাকে দিতেই হবে। এরপরে আমরা বডিতে চলে আসি, লেটারের বডি। ঠিক আছে, লেটারের বডি এখানে দেখো, Sir, through the columns of your esteemed daily, I wish to express my concern about the alarming increase in crime in and around our city. মানে এখানে আমি বলছি যে আপনার পত্রিকার যে ডেলি পত্রিকার প্রত্যেক দিনকার যে পত্রিকা, তার মাধ্যমে আমি আমার চিন্তা, আমি এটা বলছি যে কি নিয়ে, অ্যাবাউট দ্য অ্যালার্মিং ইনক্রিজ মানে চিন্তাজনক একটা ভয়ঙ্কর ভাবে যে বেড়ে গেছে অপরাধ আমাদের শহরের মধ্যে, সেটা নিয়ে আমি লিখছি। ঠিক আছে, এটা নিয়ে আমি বলছি। ইন রিসেন্ট মান্থস, বর্তমান যে মাসগুলো সময়ে, কেসেস অফ স্ন্যাচিং মানে তোমরা জানো ছিনতাই, বার্গলারি মানে চুরি, সাইবার ফ্রড মানে অনলাইন সাইবার প্রতারণা যেগুলো হয় বর্তমান সময়ে অনেক বেশি ঘটছে, অ্যান্ড ইফটিজিং মানে তোমরা জানো যে মেয়েদের উত্ত্যক্ত করা মানে কটু কথা বলে উত্ত্যক্ত করা, এটাকে ইফটিজিং বলা হয়। তো এটা কি বলছে, হ্যাভ রিজেন শার্পলি, এগুলো মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। দিজ ক্রাইমস আর কজিং ফিয়ার অ্যান্ড ইনসিকিউরিটি অ্যামং রেসিডেন্টস স্পেশালি ওমেন, চিলড্রেন অ্যান্ড সিনিয়র সিটিজেন্স। বলছে এই ধরনের যে অপরাধগুলো ঘটছে সেগুলো কি কাদের মধ্যে, বিশেষ করে মহিলা, মেয়ে বা মহিলা, শিশু এবং যারা প্রাপ্তবয়স্ক মানে বৃদ্ধ বয়সী যে মানুষেরা হয়, সিনিয়র সিটিজেন তাদেরকে বলা হয়, তাদের মানে মধ্যে কি হচ্ছে, ফিয়ার মানে হচ্ছে ভয় এবং একটা অসুরক্ষিত বোধ। ঠিক আছে, এটা হচ্ছে আহ, তাদের মধ্যে তৈরি হচ্ছে। আর কি, আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব, ড্রাগ অ্যাডিকশন মানে হচ্ছে মাদকাসক্তি, আর ল্যাক অফ প্রপার স্ট্রিট লাইটিং অ্যান্ড ইনসাফিসিয়েন্ট পুলিশ পেট্রোলিং অ্যাপিয়ার টু বি দ্য মেইন রিজনস বিহাইন্ড দিস সিচুয়েশন। কি কারণে এই জিনিসগুলো ঘটছে সেটা আমি লিখেছি, যেটা হচ্ছে বেকারত্ব, মাদকাসক্তি, আর ল্যাক অফ প্রপার স্ট্রিট লাইট মানে হচ্ছে অনেক কম পরিমাণে যে পথবাতিগুলো যেগুলো হয়, রাস্তার যে লাইটগুলো হয় সেগুলো কম। আর কি, ইনসাফিসিয়েন্ট পুলিশ প্যাট্রোলিং, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত যে পুলিশের যে টহলদারি যেটা রাত্রে হয়, সেটা সেটার জন্য হচ্ছে মানে এইগুলোই হচ্ছে প্রধান কারণ এই সিচুয়েশনটা হওয়ার পিছনে, মানে এই যে অবস্থাটা হয়েছে, ক্রাইম যে বেড়ে যাচ্ছে, এটা হওয়ার পিছনে এইগুলোকে মেইন কারণ হিসেবে উল্লেখ করেছি। ইফ দ্য প্রবলেম কন্টিনিউস, যদি এই সমস্যাটা চলতেই থাকে তাহলে সাধারণ জীবনযাপন, নর্মাল লাইফ উইল বিকাম আনসেফ, এটা মানে নিরাপদ থাকবে না, অ্যান্ড ডিস্টার্ব ব্যাহত হবে। আই রিকোয়েস্ট দ্য অথরিটিস, আমি প্রশাসনের কাছে এটা অনুরোধ করছি, টু টেক ইমিডিয়েট স্টেপস, তাড়াতাড়ি মানে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য, সাচ এজ ইনস্টলিং, কি পদক্ষেপ নিতে আমি বলছি আর কি, ইনস্টলিং মোর সিসিটিভি ক্যামেরাস, তোমরা জানো সিসিটিভি ক্যামেরার ব্যাপারে, সেগুলোকে লাগাতে বলছি বেশি পরিমাণে। ইনক্রিজিং নাইট পেট্রোলিং, পুলিশের যে রাতের যে টহলদারি সেটা বাড়ানোর কথা বলছি। আর কি, কন্ডাক্টিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস মানে সচেতনতামূলক যে প্রচারের যে শিবিরগুলো হয়, যেগুলো প্রচার করে সেগুলোকে বাড়াতে বলছি। অ্যান্ড টেকিং স্ট্রিক্ট অ্যাকশন আগেনস্ট অফেন্ডার্স মানে যারা অপরাধ করছে, অপরাধী, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আই হোপ দিস সিরিয়াস ইস্যু রিসিভস প্রম্পট অ্যাটেনশন, মানে খুব তাড়াতাড়ি যাতে এটা দেখা হয় আর কি, সে ব্যাপারে বলা হচ্ছে। ইউর সিনসিয়ারলি ইউর নেম তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এটা তোমরা খাতায় তুলে নেবে। এরপরে কি আছে, দেখো এরপর একটা স্টোরি রাইটিং আছে। এখানে প্রত্যেকটা দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো ইউজ করে স্টোরিটা এখানে লেখা আছে, তোমরা স্টোরিটাও খাতায় তুলে নাও। দেখো আমি টাইটেল দিয়ে দিয়েছি, দ্য ক্লেভার সেলার, তোমরা অবশ্যই টাইটেল কিন্তু দেবে। ঠিক আছে, আর মোরাল লিখতে আহ, বলা থাকলে তো লিখতে অবশ্যই হবে, না বলা থাকলে তোমরা একটা মোরাল দিয়ে দেবে। আর স্টোরি রাইটিং এর সময় আমি কি বলেছি তোমাদেরকে,
যে অলওয়েজ স্টোরি রাইটিং এর সময় পাস্ট টেন্স ইউজ করবে। তো দেখো আমি কি লিখেছি, আ সেলার ওয়ান্স লস্ট হিজ ওয়ে ইন দ্য ভাস্ট ওশিয়ান হোয়েন আ স্টর্ম হিট হিজ শিপ, মানে এখানে নাবিকের কথা বলা হচ্ছে, সে তার রাস্তা হারিয়ে রাস্তা হারিয়ে ফেলেছিল একটা বিশাল সমুদ্রে, যখন ওই সমুদ্রে যে ঝড় আসে সেই ঝড়টা যখন তার জাহাজে যখন সেটা হিট করেছিল, ঠিক আছে। টেরিফাইড অ্যান্ড হেল্পলেস, মানে অসহায় বোধ করছিল এবং আতঙ্কিত অবস্থায় এবং অসহায় বোধ করে কি, হি ড্রিফটেড থ্রু দ্য নাইট, সে সারা রাত ধরে ভেসেছিল, অ্যান্ড ওয়াজ ফাইনালি থ্রোন অন অ্যান আইল্যান্ড অ্যাট ডে ব্রেক। ডে ব্রেক মানে হচ্ছে দিনের শুরু, যেটাকে ভোরবেলা বলা হয়। তাহলে কি সারা রাত ধরে ভাসার পরে কি শেষ পর্যন্ত ভোরবেলাতে একটা আইল্যান্ডে, আইল্যান্ড মানে তোমরা জানো দ্বীপ, তাহলে দ্বীপের মধ্যে গিয়ে আছড়ে পড়লো। হি ওয়াজ হাংরি অ্যান্ড থার্স্টি, সে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল, ঠিক আছে। ওয়াইল সার্চিং ফর ফুড, যখন সে খাবার খোঁজ করছিল, হি স কোকোনাট ট্রিজ বাট দে ওয়ার টু টল টু ক্লাইম্ব, সে কি দেখতে পেয়েছিল, কোকোনাট ট্রিজ মানে নারকেল গাছ, কিন্তু সেগুলো অনেক বেশি লম্বা ছিল আহ, চড়ার জন্য, মানে ওঠার জন্য ওটা অনেক বেশি লম্বা। ওয়ান্ডারিং অ্যারাউন্ড, এদিক ওদিক অনেকক্ষণ ভাবার পরে, খোঁজার পরে, হি নোটিসড আ গ্রুপ অফ মাঙ্কিজ, সে কি লক্ষ্য করলো, একদল মাঙ্কি, মাঙ্কি মানে তোমরা জানো হনুমান। দ্য সেইলার পিকড আপ আ ফিউ স্টোনস অ্যান্ড থ্রিউ দেম অ্যাট দ্য মাঙ্কিজ, ঠিক আছে। ওই নাবিক কি করলো, তারপরে কিছু পাথর তুলে সে ওই হনুমানগুলোর দিকে ছুটতে শুরু করলো। দ্য মাঙ্কিজ ইন অ্যাঙ্গার, রাগের সাথে ওই হনুমানগুলো কি করলো, বিগ্যান টু ইমিটেট হিম, ইমিটেট কথাটার মানে হচ্ছে নকল করা, তারা কি করলো, তাকে নকল করতে শুরু করলো হনুমানগুলো, অ্যান্ড থ্রিউ কোকোনাটস ব্যাক অ্যাট হিম, তারপরে কি করলো, ওই নারকেলগুলো সে তুলে মানে ওই গাছ থেকে পেড়ে পেড়ে ওর ওর মতো নকল করে ওর দিকেই ছুঁড়তে লাগলো, ঠিক আছে। দ্য সেইলার কালেক্টেড দেম হ্যাপিলি, সে আনন্দের সাথে ওগুলোকে কুড়িয়ে নিল, কোনগুলো, ওই নারকেলগুলো বা ডাব যেগুলো বলছো, অ্যান্ড ড্র্যাঙ্ক দ্য রিফ্রেশিং কোকোনাট ওয়াটার, মানে সতেজ যে ডাবের জল যেটা হয় সেটাকে সে পান করলো। হি অলসো অ্যাট দ্য সফট কার্নেল, কার্নেল কথাটার মানে হচ্ছে ওই যে ভেতরে যে সাদা শাঁসটা যেটা থাকে, নরম সুস্বাদু শাঁস, সেটাকেও সে খেলো, অ্যান্ড রিগেইনড হিজ স্ট্রেংথ, এবং পুনরায় সে তার শক্তি অর্জন করলো, ঠিক আছে। ইন দিস ওয়ে, এইভাবে দ্য ক্লেভার সেইলার ইউজড হিজ প্রেজেন্স অফ মাইন্ড, প্রেজেন্স অফ মাইন্ড কথাটার মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, এইভাবে সে তার নিজের উপস্থিত বুদ্ধিটা সে ব্যবহার করলো টু গেট বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে খাবার এবং পানীয় পাওয়ার জন্য সে নিজের উপস্থিত বুদ্ধিটা ব্যবহার করেছিল। সুন হি বিল্ড আ স্মল রাফট, রাফট মানে তোমরা জানো যেটাকে বলা হয় ভেলা, কিছু হচ্ছে বাঁশ বাঁশ বা কাঠের যে গুঁড়িগুলো হয় সেই গুঁড়িগুলো একসাথে বেঁধে তুমি জলে যে ভাসাতে পারবে সেটাকে ভেলা বলা হয়। তাহলে শীঘ্রই সে একটা ওই ভেলা বানালো, অ্যান্ড সেল অ্যাওয়ে সেফলি, এবং নিরাপদভাবে সেখান থেকে চলে গেল আর কি, মানে ওই ভেসে চলে গেল। মোরাল দিয়েছি, প্রেজেন্স অফ মাইন্ড ক্যান সেভ আস ইন ডেঞ্জার, মানে উপস্থিত বুদ্ধি আমাদের বিপদের সময় বাঁচাতে পারে। এরপরে তোমাদের আরেকটা রিপোর্ট দেওয়া আছে, দেখো লাস্ট যে রিপোর্টটা একটা তোমাদের দেওয়া আছে, হুম, এই রিপোর্টটা, এটা কি নিয়ে দেওয়া আছে দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ইনসিডেন্ট অফ দ্য ফায়ার ব্রেক, মানে আগুন লেগেছে এক মার্কেট প্লেসে, কোনো বাজার যে এলাকা, সেই এলাকাতে যে আগুন লেগেছে সেটা নিয়ে তোমাদের রিপোর্ট দিতে হবে। এবার রিপোর্টের এই পয়েন্টগুলো দেওয়া আছে, টাইম, প্লেস, রিজন, সিচুয়েশন, ক্যাজুয়ালিটিস, ফায়ার ব্রিগেডস অ্যাকশন, কম্পেনসেশন প্যাকেজ, ঠিক আছে। তাহলে রিপোর্ট লেখার সময় আমি বলেছি তোমরা পাস্ট টেন্সে লিখবে, এক্সেপ্ট যদি কোনো রকম, যেটা তোমাদের সিলেবাসে থাকে না, সেটা হচ্ছে যদি কোনো সরকার থেকে বা গভর্নমেন্ট বা যে কোনো সার্ভে যদি হয়, ঠিক আছে, কোনো সার্ভে যদি থাকে সেইগুলোতে, বা যদি কোনো ডেটা যদি প্রকাশ করে সেইগুলোতে তোমরা প্রেজেন্ট টেন্সে রিপোর্টটা লিখবে, আর বাকি যে রিপোর্টগুলো তোমাদের যেগুলো লিখতে হবে সেগুলো সমস্তই পাস্ট টেন্সে। দেখো এখানে রিপোর্টের ক্যাপিটালে আমি দিয়েছি, তোমরাও ক্যাপিটালে দেবে, আর চেষ্টা করবে যে রিপোর্ট যখন তোমরা লিখবে তখন এমন একটা হেডিং দিবে যেটা কিনা একটু আলাদা রকম হয়, মানে আলাদা রকম কিরকম, মানে রিডার যারা দেখবে, যারা পড়বে তাদের জন্য তৎক্ষণাৎ দৃষ্টি একটা আকর্ষণ হয়, ঠিক আছে। তো দেখো, ফায়ার ব্রেকস আউট ইন মার্কেট প্লেস বাই স্টাফ রিপোর্টার, তুমি ওটা লিখবে। এবারে এখানে দেখো কোন জায়গায় হয়েছে আর কবে হয়েছে সেটা আমি দিয়েছি। এবারে দেখো, মেজর ফায়ার ব্রোক আউট অ্যাট দ্য সেন্ট্রাল মার্কেট ইয়েস্টারডে আফটারনুন, একটা বড় সড়ো আম, আগুন লেগে গিয়েছিল, কোথায় সেটা দেওয়া আছে আর কবে দেওয়া আছে, ইয়েস্টারডে আফটারনুন, ক্রিয়েটিং প্যানিক অ্যামাং শপকিপার্স অ্যান্ড কাস্টমার্স, মানে কি বলছে দেখো, প্যানিক তৈরি করা, একটা ভয়ের পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, কাদের মধ্যে, শপকিপার্স অ্যান্ড কাস্টমার্স, মানে হচ্ছে যারা দোকানের মালিক এবং যারা হচ্ছে
ক্রেতা তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। দ্য ফায়ার ইজ সাসপেক্টেড টু হ্যাভ স্টার্টেড ফ্রম অ্যান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, মানে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট, বিদ্যুতের যে শর্ট সার্কিটগুলো হয় তোমরা নাম নিশ্চয়ই শুনেছো, যে ওগুলো থেকেই হচ্ছে সাসপেক্ট করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে যে ওখান থেকেই কোনো একটা জায়গা থেকে ছড়িয়েছিল। ইন ওয়ান অফ দ্য শপস, মানে কোনো একটি দোকানের মধ্যে থেকে ওই শর্ট সার্কিটের মাধ্যমে ওই আগুনটা লেগেছিল। উইদিন মিনিটস ফ্লেম স্প্রেড টু নিয়ার বাই স্টলস মেড অফ ব্যাম্বু অ্যান্ড টার্পোলিন। দেখো টার্পোলিন মানে হচ্ছে ত্রিপল, আর ব্যাম্বু মানে হচ্ছে বাঁশ। বাঁশের এবং ত্রিপলের তৈরি যে দোকানগুলো ছিল সেগুলো উইদিন মিনিটস মানে মিনিটের মধ্যেই ওই আগুনটা কিন্তু ছড়িয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপরে কি বলছে, 3 ফায়ার টেন্ডার্স মানে হচ্ছে 3টে ফায়ার ব্রিগেডের যে ইঞ্জিনগুলো হয় সেই ইঞ্জিনের প্রচেষ্টায় আছে রাস্ট টু দ্য স্পট, সেই জায়গায় এসছিল, অ্যান্ড ব্রট দ্য ব্লেজ আন্ডার কন্ট্রোল আফটার অ্যান আওয়ার অফ কন্টিনিউয়াস এফোর্ট। 1 ঘন্টার মানে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে কি করেছিল, ওই আগুনটাকে আয়ত্তের মধ্যে এনেছিল। ফায়ার ব্রিগেডের 3টে ইঞ্জিন ছিল। ঠিক আছে, 3 ফায়ার টেন্ডার্স। ফর্চুনেটলি, সৌভাগ্যবশত, নো ক্যাজুয়ালিটিস মানে কেউ হতাহতর কোনো খবর হয়নি বা রিপোর্টেড, বাট গুডস ওয়ার্থ ল্যাক্স অফ রুপিস মানে লাখ টাকার ওপরের যে জিনিস সেগুলো কি বলছে, ওয়ার ডেস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে গেছিল। সেভারাল শপকিপার্স লস্ট দেয়ার এন্টায়ার স্টক অফ উইন্টার গার্মেন্টস অ্যান্ড হাউস হোল্ড আইটেমস। বলছে অনেকগুলো যে দোকানের মালিক ছিল তারা শীতকালের যে পোশাক হয় তাদের যে মজুত করে রাখা হয়েছিল, সম্পূর্ণ যে মজুত করে রাখা হয়েছিল সেটা পুরোপুরি কি করেছিল, লস্ট মানে হারিয়ে ফেলেছে, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অ্যান্ড হাউস হোল্ড আইটেমস বলছে, আর তাছাড়া বাড়ির যে জিনিসপত্রগুলো হয়, বাড়িতে ব্যবহৃত জিনিসপত্র সেইগুলো। পুলিশ হ্যাভ বিগান অ্যান ইনভেস্টিগেশন, পুলিশ কি করছে, তদন্ত শুরু করেছে। অ্যান্ড দ্য অ্যাফেক্টেড ট্রেডার্স, যারা কিনা এই ব্যবসায়ী যারা আছে, যারা কিনা ক্ষতিগ্রস্ত, হ্যাভ ডিমান্ডেড কম্পেনসেশন, তারা কিনা ডিমান্ড করেছে, চেয়েছে কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, ফ্রম দ্য লোকাল অথরিটিস মানে স্থানীয় যে প্রশাসন আছে তার কাছে হচ্ছে নিজের ক্ষতিপূরণটা চেয়েছে, যারা এই সেই সব ব্যবসায়ী যারা কিনা ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্য প্রম্পট অ্যাকশন অফ দ্য ফায়ার মানে তৎক্ষণাৎ যে পদক্ষেপ নেওয়া হয়েছিল অফ দ্য ফায়ার ব্রিগেড প্রিভেন্টেড আ মেজর ডিজাস্টার, মানে ওই ফায়ার ব্রিগেডের যে তৎক্ষণাৎ যে একটা পদক্ষেপ নিয়েছিল তারা, সেটা একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে সেটাকে কিন্তু রক্ষা করেছে। ঠিক আছে, তাহলে আজকে তোমরা সরি এটা তোমরা তুলে নাও। আর আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে। ঠিক আছে, আর যেটা আমি বলেছিলাম কমেন্ট করতে, যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিল কিন্তু কোন বিভাগে পেয়েছিল, এটা তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে।